শৃঙ্খলা কিন্তু ঠিকই ছিল, যতই দুরন্তপনা থাকুক। যে লোকটা কথা বলতে পারতো না, নিঃশ্বাস নিতে পারতো না, সে হেঁটে বাড়ি যাচ্ছে, এটা তার জীবনের জন্য যতটা না আমার জীবনের জন্য অনেক শিক্ষণীয়। আচ্ছা। তো মা আমাকে বললেন যে দেখো, আমি অসুস্থ হলে চিকিৎসা করবে কে, সুতরাং তুমি ডাক্তার হও, তুমি আমার চিকিৎসা করবে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মৌসুমী ইকবাল বলছি। ওয়েলনেস ওয়েভস আমাদের নিয়মিত পডকাস্ট। এখানে আমরা প্রতিবারই নতুন নতুন অতিথিদের নিয়ে তাদের জীবনের গল্প শুনব। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন প্রফেসর ডাক্তার আজিজুল কাহার স্যার। স্যারকে বাংলাদেশের মেডিসিনে লিভিং লেজেন্ড বলা যায়। মানুষ হিসেবে স্যার একজন ডেডিকেটেড, পাংচুয়াল এবং অত্যন্ত সৎ একজন মানুষ, এবং সাথে খুব ভালো একজন শিক্ষক ও ডাক্তার। আজকে স্যারের জীবনের বিভিন্ন সময়ে গল্প আমরা শুনবো। আমার খুব সৌভাগ্য যে আজকে আমি স্যারের পাশে বসে স্যারের এই গল্পগুলো শুনতে পারবো। স্যার, কেমন আছেন আপনি? ভালো। আজকে কেমন লাগছে আপনার এই সময়টাতে? খুব আনন্দিত লাগছে। আমারও খুবই আনন্দ লাগছে, কারণ আপনার পাশে বসে এটা যে আমার কত বড় সৌভাগ্য আমি আপনাকে আসলে ভাষায় বোঝাতে পারবো না। তো স্যার, আপনার মানে বাংলাদেশের কোথায় আপনার জন্ম হয়েছে, কত সালে, এটা একটু শুনতে চাই। 1958 সনের 1 ফেব্রুয়ারিতে জামালপুর জেলার সরিষাবাড়ি থানার যমুনা নদীর তীরে সুদূর গ্রামে পিগনা নামক একটা ইউনিয়ন কাউন্সিলে আমার জন্ম হয়। আচ্ছা। জন্মের পরে ওখানেই বেড়ে ওঠা এবং পরবর্তীতে 4 বছর বয়সে আমার বাবা মারা যান। 4 বছর বয়সের বাবা মারা যাওয়ার পরে আমার পুরো ফ্যামিলিটার দায়িত্ব নিয়ে নেন আমার বড় ভাই। উনি তখন আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট ছিলেন। উনি পাশ করে আমাদের পুরো সংসারের দায়িত্ব, পুরো আমাদের পড়ালেখার দায়িত্ব নিয়ে নেন। তারপরে ধীরে ধীরে আমি সবসময় ওনার সাথে থাকতাম। চাকরি সূত্রে উনি বাংলাদেশের যে যে জায়গায় গিয়েছেন, ওনার সাথে সাথে আমি সেই জায়গায় গিয়েছি। ক্লাস 2 পর্যন্ত আমি গ্রামে পড়ি। ক্লাস 3তে সিরাজগঞ্জ ভিক্টোরিয়া হাই স্কুলে ভর্তি হই। তারপরে সেখান থেকে ক্লাস 4-এ খুলনাতে খালিশপুর হাই স্কুলে, ক্লাস 5-এ আবার সিরাজগঞ্জ ফিরে আসি। ক্লাস 6-এ আমি পড়ি ময়মনসিংহ জেলা স্কুলে। ক্লাস 7-এ ঢাকায় কমলাপুর স্কুলে পড়ি। ক্লাস 8-এ আমি ফিরে যাই রংপুরে। সেখানে 6 মাস পরে থেকে আবার আমি আমার গ্রামের স্কুল, ঐতিহ্যবাহী, যেটা 1896 সনে প্রতিষ্ঠিত। আমার বাবা পড়েছেন ওই স্কুলে, আমার বড় ভাই পড়েছেন ওই স্কুলে। আমি সেখানে ভর্তি হয়ে গ্রামের আবহাওয়ায় পরিবেশে পড়াশোনা করতে থাকি। এবং আমি এরপরে স্বাধীনতা যুদ্ধ আসে। স্বাধীনতা যুদ্ধের সময় আমি গ্রামে ছিলাম, কিন্তু আমাদের পুরা গ্রামে হানাদার বাহিনী, পাকিস্তানি বাহিনীর রাজাকারদের আক্রমণে পুরা গ্রামটা 48 জন লোক মারা যায়। আমরা পরে পুরা ফ্যামিলি ঢাকায় বড় ভাইয়ের বাসায় চলে আসি। সেখানে আমরা থাকি। 16ই ডিসেম্বর বিজয় দিবস আসে, আমরা স্বাধীনতা মুক্তি পাই। তারপরে আবার আমরা 6ই জানুয়ারি 72 সনে ফিরে যাই গ্রামে। আচ্ছা। 1973 সনে আমি পিংনা হাই স্কুল থেকে এসএসসি পাশ করি। পাশ করার পরে আমি নটরডেম কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাই
এবং হুম। আমি নটরডেম কলেজে ভর্তি হয়ে আমার পরবর্তী জীবনের সব কিছু নির্ধারিত হয় কঠোর নিয়ম শৃঙ্খলার মাঝে নটরডেম কলেজ থেকে। আমি 1975 সনে নটরডেম থেকে পাশ করে বেরোই। বের হওয়ার পরে ঢাকা ইউনিভার্সিটির ফার্মেসি ডিপার্টমেন্টে ভর্তি হই। আচ্ছা বিভিন্ন ডিপার্টমেন্টে ভর্তি পরীক্ষা দিই, আচ্ছা উত্তীর্ণ হই, কিন্তু আচ্ছা ফার্মেসিতে ভর্তি হওয়ার 3 মাস পরে মেডিকেল কলেজের রেজাল্ট হলে দেখি যে সেখানেও আমার নাম আছে। আচ্ছা আমি মেডিকেল কলেজে চলে যাই। আচ্ছা ঢাকা মেডিকেলে আমার জীবনের একটা বিরাট সময় কেটে যায়। সেখানেই তোমার বাবা ডক্টর মনোয়ারের সঙ্গে আমার জি দেখা। স্যার। আমরা প্রথম ওখানে হোস্টেলে জায়গা না পেয়ে ওদের ওখানে একটা নাটক করার স্টেজ ছিল, আচ্ছা গ্রিন রুম বলতো। সেই গ্রিন রুমে বাঁশের চাটাই দিয়ে ভাগ ভাগ করে ঘর বানিয়ে সেখানে থাকতাম। ডক্টর মনোয়ার তখন ডেন্টালের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, ও এক রুমে থাকে, আমি পাশের রুমে আচ্ছা থাকি। এইভাবে আমাদের সময়টা কেটেছে। আচ্ছা স্যার। স্যার একটু পিছনে ফিরে যাই। স্যার আপনার বাবার নাম কি, বা আপনার বাবা কি করতেন? আমার বাবা নাম মমতাজ আলী। আচ্ছা। উনি ব্রিটিশ আমলে সরকারি চাকরি করে ও আচ্ছা রিটায়ার্ড ছিলেন। আচ্ছা। আর আপনার আম্মার নাম? সাজেদা খাতুন। আচ্ছা স্যার, আপনার এই যে স্কুল জীবন যে আপনি পার করলেন, এই স্কুল জীবনের আপনার ওই সময়কার গ্রামের স্কুল জীবন আপনার কেমন ছিল? আপনি কি করতেন? আপনার পড়াশোনার পাশাপাশি ওই সময় কি কি করতেন স্কুল জীবনে? পড়াশোনার পাশাপাশি আমাদের পরিবারটা ছিল গ্রামের মাঝে মোটামুটি সচ্ছল পরিবার। আচ্ছা আমি যে সময়টা পেতাম, গ্রামের হেন কাজ নাই যেটা আমি করি নাই। কেমন স্যার? যেমন মৌমাছির ডিম থেকে আচ্ছা নিয়ে বড়শি দিয়ে মাছ ধরা, আচ্ছা কেঁচো দিয়ে মাছ ধরা, জাল দিয়ে মাছ ধরা, পাখির বাসা ভেঙে পাখির ছানা এনে আচ্ছা লালন পালন করা। আমাদের বাড়ির কামলারা পাট কাটতো, আচ্ছা ওই পাটের থেকে পোকা পড়লে মাছ সেটা খেতে আসতো, সেই মাছ ধরা এবং ওদের সাথে সাথে একটু কাজকর্ম শেখা। আচ্ছা বড়শি দিয়ে মাছ ধরা, পুকুর থেকে জাল দিয়ে মাছ ধরা, আচ্ছা এই সংক্রান্ত। এবং কারো অগোচরে রাতের বেলা কারো বাড়ি থেকে কলা চুরি করে আনা, 4-5 আচ্ছা বন্ধু মিলে এগুলো সব করেছি। আচ্ছা, তার মানে আপনার অনেক পড়াশোনার পাশাপাশি আসলে আপনার স্কুল জীবনটা দুরন্তপনার মধ্যে দিয়েই কেটে গেছে। এবং এবং কেয়ার ফ্রি লাইফ, আচ্ছা হ্যাঁ কোনো হ্যাঁ হ্যাঁ বাধা ছিল না। আচ্ছা কিন্তু একটা নির্দিষ্ট সময় ছিল হ্যাঁ 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 যে এই সময়টা আমার ছুটির দিন হতে হবে, হুম হুম এবং নির্দিষ্ট সময় ছিল হুম আসরের আজান পড়লে আমরা বেরিয়ে যাব, আচ্ছা মাগরিবের আজানের মাঝে ঘরে ঢুকতে আচ্ছা, হবে। মানে নিয়ম নিয়ম শৃঙ্খলা কিন্তু ঠিকই ছিল, যতই দুরন্তপনা থাকুক, মানে একটা নির্দিষ্ট সময় পর যে ঘরে ফেরা, সেই পড়তে বসা, সেই নিয়মের মধ্যেই আপনারা বড় হয়েছেন Exactly. আসলে। আচ্ছা, এরপরে যখন আপনি বললেন কলেজ জীবনে গেলেন, মানে স্কুল থেকেই নটরডেমে ভর্তি হলেন, যখন নটরডেমটা আপনার জীবনে কি কি রকম প্রভাব ফেলেছে নটরডেম কলেজের সময়টা? নটরডেম কলেজটা আমাকে জীবনে শৃঙ্খলা, আচ্ছা কঠোর পরিশ্রম করার সহ্য ক্ষমতা এবং নিয়মানুবর্তিতা আমাকে শিখিয়েছে। স্যার, এইগুলার আসলে আমাদের লাইফে কতখানি প্রয়োজন বলে আপনি মনে জীবনের করেন? প্রতিটা ক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে গেলে, ভালো কিছু করতে গেলে হুম, এটার প্রয়োজন আছে। যেমন মেডিকেল লাইফেও এটা আপনার পরবর্তীতে অনেক বড় এফেক্ট পড়েছে আমার মেডিকেলে পড়াশোনায়। পরবর্তী জীবনের প্রতিটা পদক্ষেপে আমি চিন্তা করেছি যে নটরডেমের এই ইনফ্লুয়েন্সটা আমার উপরে এই মুহূর্তে কাজ করছে। আচ্ছা আচ্ছা, ওই ওই সময় কি কোনো পার্টিকুলার কোনো শিক্ষক বা কয়েকজন শিক্ষক এরকম কারণ কথা আপনার মনে পড়ে, যে শিক্ষক আপনার মনে ব্রেনে এখনো গেঁথে আছে তার কথাগুলো? বাংলা পড়াতেন অধ্যাপক গরিব নেওয়াজ খান। আচ্ছা উনি চমৎকার বাংলা পড়াতেন
আমার কাছে এত ভালো লাগতো। হুম হুম। এবং তখন ঢাকায় যারা প্রতিষ্ঠিত অন্যান্য কলেজ ছিল, আচ্ছা। ঢাকা কলেজের স্টুডেন্টরাও অনেকে হুম। তার ক্লাস বাদ দিয়ে বা অফ পিরিয়ডে অধ্যাপক গরিব নেওয়াজ খানের ক্লাস শুনতে তারা ওখানে পারমিশন নিয়ে নটরডেমে শুধু ওনার ক্লাস করার জন্য যেহেতু। ও আচ্ছা, মানে অন্য কলেজের স্টুডেন্টরাও পারমিশন নিয়ে তার ক্লাস করতে যেত। বা এটা তো অনেক বড় একটা জিনিস। আচ্ছা, ওনার এই বাংলা পড়ানো নিশ্চয়ই আপনার বাংলা সাহিত্যের প্রতিও অনেক সাহিত্যের প্রতি যে একটা ভালোবাসা সেটাও আপনার তৈরি করতে সাহায্য করেছে ওনার এই বাংলা পড়ানোর মধ্যে দিয়ে। হ্যাঁ, সেটা করেছে। আর বাংলা পড়ার, তার বাংলা ভাষার, বাংলা সাহিত্যের ভিতরের যে রসবোধ সেটা জাগরিত হয়েছে। আচ্ছা উনি আমাদের দুটো টপিক পড়িয়েছেন, আচ্ছা। ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে। হুম হুম। কোনো টপিকই উনি শেষ করতে পারেননি, কিন্তু ক্লাস হয়ে গেছে। আচ্ছা প্রথমবার পড়িয়েছেন যেতে নাহি দিব কবিতা রবীন্দ্রনাথের, আচ্ছা। আর দ্বিতীয় বর্ষে পড়িয়েছেন মুনীর চৌধুরীর রক্তাক্ত প্রান্তর নাটক। আসলে এরপর স্যার নটরডেম থেকে যখন পাশ করে বের হলেন, আপনার কি আগে থেকে এরকম কিছু ছিল যে আপনি মেডিকেলেই ভর্তি হবেন বা কিছু এরকম? না, এরকম কিছু আমার ছিল না। আমার আচ্ছা ছেলেবেলায় স্বপ্ন ছিল যে আমি লয়ার হব। আচ্ছা। তারপরে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পরে আমার মনে হলো হুম হুম। যে আমি এয়ারফোর্সের পাইলট হব, আচ্ছা কিন্তু সেটা বিভিন্ন কারণে সেটা হয়ে ওঠেনি। মেডিকেল পড়ার আমার ইচ্ছা ছিল না। মেডিকেল পড়ার ব্যাপারে আমার ফ্যামিলি থেকে আমার উপরে চাপ ছিল, আচ্ছা। কারণ আমার বড় দু ভাই যারা ছিলেন তারা হুম হুম। দুজন ইঞ্জিনিয়ার হুম ছিলেন। হুম। সুতরাং ফ্যামিলিতে একটা ডাক্তার না ডাক্তার। হলে হুম হয় না। হুম হুম। আমার ছোট ভাই, সে পড়াশোনায় খুব মনোযোগী ছিল না, যার আচ্ছা জন্য বড় বোন আমাকে প্রচণ্ডভাবে প্রেশারাইজ করলেন যে আচ্ছা। মেডিকেল পড়ার জন্য, হুম হুম। কিন্তু উনি তাতে সফল হননি। তখন সবাই গিয়ে আমার মাকে ধরলেন যে আচ্ছা তুমি বললে পরে হবে। আচ্ছা তো মা আমাকে বললেন যে দেখো, আমি অসুস্থ হলে চিকিৎসা করবে কে, সুতরাং তুমি ডাক্তার হও, হুম তুমি হুম। আমার চিকিৎসা করবে। এইটা ভেবে আমি পরে ডাক্তারি ভর্তি হলাম। আচ্ছা প্রথম ২ বছর আমি নিজেকে ঠিক মানিয়ে নিতে পারিনি, কিন্তু ক্লাস করে গেছি রেগুলার। আচ্ছা আমি সেই সময় নেভিতে যাওয়ারও পরীক্ষা দিয়েছিলাম, আচ্ছা। কিন্তু বিভিন্ন কারণে পরে আর যাইনি। হুম হুম। তৃতীয় বর্ষে ওঠার পরে হুম। ফার্স্ট প্রফেশনাল পাসপোর্ট করার পরে আমি যখন ক্লিনিক্যাল ইয়ারে যাই, তখন আমার নিজের মাঝে একটা আগ্রহবোধ জন্মে যে আমার ডাক্তারি হলে রোগীর দায়িত্ব থাকবে, হ্যাঁ হ্যাঁ। মানুষের প্রতি দায়িত্ব থাকবে। হুম হুম। তখন আমি একটু মনোযোগী হই। আচ্ছা, তার মানে আমি যেটা বুঝতে পারলাম স্যার, আপনার কিন্তু সেই যে ওই যে হয়তো অবশ্যই আপনি যে বলছিলেন নটরডেম কলেজের যে শিক্ষা, হ্যাঁ, ওই শিক্ষার মধ্যে এটাও ছিল যে মানুষের প্রতি দায়িত্ববোধ। ওইটা যখন আপনি ফিল করতে পারলেন, তখনই আপনার মেডিকেলের পড়াশোনাগুলো আরো আপনার ভালো লাগতে লাগলো। এটা কিন্তু ঠিক। আমরা কিন্তু দেখি যে আমাদের সময় দেখেছি আমাদের ফ্রেন্ডদের মধ্যে অনেকে মেডিকেলে তারা পড়তে আসতে চায়নি, ফ্যামিলি থেকে প্রেশারাইজড হয়ে এসছে, কিন্তু পরবর্তীতে কিন্তু ওই যে থার্ড ইয়ারে গিয়ে অনেকের ভালো লাগা শুরু করেছে যখন ক্লিনিক্যালি ডিজিজগুলো সম্পর্কে জানতে পারছে এরকম সময়। তো স্যার এই এই যে আপনার মেডিকেলের যে পড়াশোনা, স্যার আপনি কেমন করে পড়াশোনা করতেন? ধরেন আমাদের মেডিকেলের পড়াশোনা সবাই বলে অনেক কঠিন, পড়াশোনা খালি মুখস্থ করতে হয়, মনে রাখতে হয়। এই জায়গাটা আপনি কিরকম করে পড়াশোনা করেছেন? মুখস্থ করা, মনে রাখার সঙ্গে সঙ্গে বোঝার একটা ব্যাপার হ্যাঁ ছিল। সিইং অবশ্যই। ইজ বিলিভিং। আহ, সেটাই। একটা রোগী যদি আমি দেখি যে তার হাঁটার ধরনটা বিশেষ এক ধরনের, আচ্ছা। এরকম একই ধরনের হাঁটার রুগী যদি আমি 10টা দেখি হুম হুম। যে এই রুগীটা এইভাবে হাঁটে, হুম হুম। হাঁটলে পরে তার এই অসুখ পোলিওমাইলাইটিস বা হ্যাঁ হ্যাঁ। স্ট্রোক হুম হুম। আমরা বলি সেটা, হুম। তাহলে আমি 11 নম্বর হাঁটার লোকটাকে দেখলেই বুঝতে পারবো যে এটা স্ট্রোকের রুগী। হ্যাঁ সুতরাং হ্যাঁ। যত বেশি রুগী দেখা যাবে, হুম। যত বেশি রুগীর সঙ্গে কথা বলা যাবে মেডিকেল কলেজে, জ্ঞানের গভীরতার সাথে সাথে
এই যে চাক্ষুষ একটা ব্যবহারিক, হুম হুম। এই জিনিসটা বাড়তে থাকবে। হ্যাঁ সেই এই জন্য রুগী দেখা, রুগীর সঙ্গে কথা বলা, রুগীর সঙ্গে চলাফেরা করা এবং রুগীর আত্মীয়র কাছ থেকে ইনফরমেশন নেওয়া, হুম, এই জিনিসগুলো মেডিকেলে পড়াশোনাকে অনেকটাই এগিয়ে আচ্ছা নেয়। আচ্ছা। হ্যাঁ, এটা যেমন আমি আমরা আমাদেরকে আমরাও যখন পড়েছি তখন আমাদেরকেও কিন্তু বলেছে এরকম যে যত বেশি রুগী দেখা যাবে, রুগীর গায়ে হাত দেওয়া যাবে, রুগীর ফিলিংসগুলো বা কথাগুলো যে শোনাটাও, যে রুগীর কথা শোনাটাও একটা অনেক বড়, অনেক মানে ধৈর্য নিয়ে আমাকে সেটা শুনতে হবে অনেকক্ষণ বসে। তো এখানে যেমন স্যার এই যে আপনি মেডিকেল কলেজে পড়ার সময় আপনার কি কোনো এরকম রুগীর কথা মনে পড়ে যে রুগীটা হয়তো আপনাকে কোনোভাবে পরবর্তীতে ইন্সপায়ার করেছে ওই সময়টাতে যে হ্যাঁ না আমাকে আরো ভালো ডাক্তার হতে হবে এই রুগীদের সেবা দেওয়ার জন্য? এরকম কোনো রুগীর কথা কি আপনার মনে পড়ে? একটা রুগী, আমি তখন চতুর্থ বর্ষে পড়ি, একটা রুগী ভর্তি হয়েছিল, অত্যন্ত খারাপ অবস্থা তার। চিকিৎসায় সে ভালো হয়ে হেঁটে বাড়ি গেল। এটা আমাকে অনেক ইন্সপায়ার করেছে আচ্ছা। যে লোকটা কথা বলতে পারতো না, নিঃশ্বাস নিতে পারতো না, সে হেঁটে বাড়ি যাচ্ছে। এটা তার জীবনের জন্য যতটা না, আমার জীবনের জন্য অনেক শিক্ষণীয়, যে আমি অবশ্যই। প্রতিটা রুগীকে যদি এই পর্যায়ে করতে পারি, সেখানেই আমার সফলতা আসবে সেটাই। ডাক্তার হিসাবে। হ্যাঁ, এটাই আসলে আমরা ডাক্তারদের মধ্যে এটাই হয়তো সব থেকে বড় ইন্সপিরেশন যে যখন একটা রুগী ভালো হয়ে বাসায় যায় ওই সময়টার জন্যই তো মানে আমরা ডাক্তাররা চেষ্টা করে থাকে এবং ওইটাই আসলে আরো বেশি ইন্সপায়ার করে ডাক্তারদেরকে সামনে চলতে। আসলে স্যার এরপরে যেমন ধরেন মেডিকেল কলেজে যে আপনারা পড়াশোনা করেছেন, বন্ধুরা তো একসাথে হোস্টেলে ছিলেন, আপনার আপনার বন্ধুদের সাথে আপনি কেমন সময় পার করতেন পড়াশোনার পাশাপাশি? পড়াশোনা করার ফাঁকে ফাঁকে মাঝখানে মেডিকেল কলেজে আমতলা ছিল, আমতলায় বসে আড্ডা মারা, আচ্ছা। চা খাওয়া। এক একটা গ্রুপ ছিল, এক এক সময় আসতো, তারা একসঙ্গে চায়ের অর্ডার দিয়ে খেত। আমরা রাতে হেঁটে হেঁটে মন সিনেমা হল সদরঘাটে, সেখানে নাইট শো দেখতে গেছি রাত 9টা থেকে 12টা, 12টা আচ্ছা। থেকে 3টা পর্যন্ত। আবার হেঁটে হেঁটে চকবাজারে এসে সেখানে বিরিয়ানি খেয়ে হেঁটে ঘরে ফিরতাম বকশীবাজার মেডিকেল কলেজ হোস্টেলে। সেটা যেমন করেছি, রিডিং রুমে রাত 12টায় পড়তে এসেছি, আচ্ছা। পড়ার পথে, যাওয়ার পথে সেখানে দুই দিকে হয়তো মার্শাল ল, পুলিশ, আর্মি, তাদের কনভয়গুলো ঘুরছে, টহল দিচ্ছে। আচ্ছা। এর মাঝখানেই বকশীবাজারের কারফিউর ভিতর দিয়ে আমরা ক্রস করে মেডিকেল কলেজ থেকে বকশীবাজার, দূরত্ব খুব সামান্য, কিন্তু তার মাঝখান দিয়েও গিয়েছি। আবার অনেক দিন আছে হুম। যে পড়াশোনা শেষ করে যাচ্ছি, বকশীবাজার মোড়ে কাওয়ালির অনুষ্ঠান হচ্ছে, আচ্ছা। অনেক লোক জমায়েত হয়ে গেছে। তা আমরা সেখানে যদি কাওয়ালি শুনতে যেতাম, অত্যন্ত তারা, মেডিকেল কলেজের স্টুডেন্টরা কাওয়ালি শুনতে এসছে, হুম। তারা আমাদের গেস্ট মনে করে অত্যন্ত আপ্যায়িত করত। চা নিয়ে আসতো, বসার জন্য চেয়ার নিয়ে আসতো। বাহ! আমরা সেই হুম। সৌজন্যতায় অভিভূত হয়ে আমরা হয়তো 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট কাওয়ালি শুনে আবার চলে আসতাম। আচ্ছা, তার মানে তো আসলে পড়াশোনার পাশাপাশি কিন্তু এই যে মনের খোরাকগুলোর জায়গাগুলোও কিন্তু পূরণ করতে হবে। না হলে শুধু পড়াশোনা করে কিন্তু, আর মেডিকেলে আমরা জানি যে পড়াশোনাটা কিন্তু কন্টিনিউয়াস একটা পড়াশোনা। সবসময় পড়তে হবে, আইটেম আছে, কার্ড আছে, ফাইনাল এক্সাম আছে, তারপরে প্রফ আছে। তো স্যার প্রফের সময়গুলা কি করতেন? প্রফের সময়গুলা আমাদের অত্যন্ত কঠিন সময়ে ছিল, কিন্তু তারপরেও পরীক্ষা পাশ করতে হবে এটা জেনেই আমরা এসেছি, এত কঠোর পরিশ্রম করতে হবে এটা জেনেই হুম। এসেছি। সেই সময় পড়াশোনা করতাম, একজন আরেকজনেরকে পথে ঘাটে যে কোনো সময় প্রয়োজন জিজ্ঞেস করতাম, জি। তুমি এইটা বলো, ও আমাকে জিজ্ঞেস করতো। খাবার টেবিলে, চায়ের টেবিলে এটা হতো, আবার আড্ডাও হতো। প্রফের আগের দিন
রাত 12টা পর্যন্ত তাস খেলা হয়েছে হোস্টেলে। 2 ঘন্টা তাস খেলে তারপরে আমরা ঘুমাবো, ভোরবেলা উঠে পড়বো, এমনও হয়েছে। আচ্ছা, মানে এই এই যে একসাথে খেলা, তারপর আবার গান শুনতে যাওয়া, মুভি দেখতে যাওয়া, আবার পড়াশোনা, প্রফের প্রেশারটাও কিন্তু এতে ডিস্ট্রিবিউট হয়ে যায় আসলে। আর একা একা পড়ার থেকে কিন্তু মেডিকেলে আমরা জানি যে গ্রুপ স্টাডিংটা খুব হেল্পফুল, একসাথে সবাই মিলে আলোচনা করে পড়লে। স্যার, এরপরে এই যে আপনি প্রথমেই বলছিলেন যে আমার বাবা ডাক্তার মোনারুল আজিজের সাথে আপনি মানে পাশাপাশি রুমও আপনারা শেয়ার করেছেন, সেই সময়টা কি আবার একটু বলবেন? যে বাবা যেমন বলছিলেন যে আপনারা নাকি হোস্টেলে প্রথমে সিট না পেয়ে একটা ওই যে কমন রুমে প্রথমে থেকেছেন, তারপরে আবার পরবর্তীতে পাবনায় গিয়ে আপনাদের দেখা হয়েছে। তো আপনাদের এই যে যে বন্ধুত্বটা, এখনো যে এই বন্ধুত্বটা আছে, এটাকে আপনি কি রকম ভাবে দেখেন? এটা আমার অভিজ্ঞতা, আমি বলবো যে মানে বন্ধুত্বটা অনন্য। আমি ছেলেবেলায় আমার বাবাকে হারিয়েছি বলে আমি বিভিন্ন বাউন্ডারি জীবনের মতো এক একটা জায়গা থেকে এক একটা জায়গায় ঘুরে বেরিয়েছি। সেখানে বন্ধুরাই আমার সবচেয়ে আপনজন ছিল। সুতরাং যাদের সঙ্গে আমার বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে তারা আমার আজীবন বন্ধু হয়ে গেছে। ক্লাস 8-এ 6 মাস ছিলাম। একটা বন্ধু আছে রংপুর, এখনও তার সঙ্গে আমার যোগাযোগ আছে আচ্ছা, নিয়মিত। তোমার বাবার সঙ্গে যোগাযোগ আছে রেগুলার। তারপরে তো আমি পাবনায় গেলাম, আবার দেখা হলো, আবার আমাদের পুরনো জীবন ফিরে পেলাম। সুতরাং আমার আমার মনে হয় যে আমার পৃথিবীতে আমার আপনজনের মাঝে আমার বন্ধুরা আমার নিজের ভাই বোনের চেয়ে অনেক দূরে এগিয়ে থাকবে। অবশ্যই, মানে বন্ধুরা কিন্তু আরেকটা ফ্যামিলি আপনার জীবনে। তাহলে স্যার, এরপরে যেমন যেমন ধরেন আপনি মেডিকেল পাশ করলেন, মেডিকেল পাশ করার পরে আপনার যেই যে চিন্তা যে তখন সরকারি চাকরি করবেন বা কিছু, এই সময়টা মানে ক্যারিয়ার প্ল্যানিংটা তখন আপনি কিভাবে চিন্তা করলেন পাশ শেষের দিকে? আমি মেডিকেল কলেজে ইন্টার্নশিপ কমপ্লিট করার পরে গ্রামে যেতে হতো। আমি গ্রামে গেলাম, 1 বছর থাকলাম। থেকে এসে ভর্তি পরীক্ষা দিয়ে পিজিতে, তদানীন্তন আইপিজিএম আর পিজিতে ভর্তি হয়ে গেলাম পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউশনে। আমি প্রথমবার ফার্স্ট পার্টে প্রথম চান্সেই পাশ করি। আচ্ছা, অত্যন্ত সৌভাগ্যবান আমি নিজেকে মনে করি। তার জন্য আমার পোস্টিং হলো ঢাকা মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার। আচ্ছা, আমার জীবন খুলে গেল। তার আগে একটা বলি যে আমি যখন ইন্টার্নশিপ শেষ করি তখন ইরান থেকে একটা টিম এসেছিল বাংলাদেশ থেকে ডাক্তার রিক্রুট করার জন্য। আমি আচ্ছা, সেখানে সিলেকশন যে পরীক্ষা দিয়েছিলাম তাতে কোয়ালিফাই করেছিলাম। আমার অফার লেটার এসেছিল। অফার লেটার দেখে আমি খুব চিন্তা করলাম যে আমি দেশে থাকবো না বিদেশে থাকবো। আচ্ছা, বিদেশে চলে যাব। সারা রাত চিন্তা ভাবনা করে আমি ভাবলাম যে দেশে আমার একটা বেস থাকা উচিত, তারপরেই আমার অবশ্যই। বিদেশে যাওয়া উচিত। সকালবেলা আমার স্ত্রীকে আমি বললাম যে আমি ইরান যাব না। অফার লেটারটা টান দিয়ে ছিঁড়ে ফেললাম। ছিঁড়ে ফেলে আমি মেডিকেল কলেজে চলে গেলাম। তারপরে ভর্তি পরীক্ষা দিয়ে এফসিবিএস পাস করে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হয়ে 2 বছর ওখানে ট্রেনিং করলাম। 1 বছর অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, 1 বছর রেজিস্ট্রার ট্রেনিং আচ্ছা, করে সেকেন্ড পার্টে পিজিতে এলাম। পিজিতে সেকেন্ড পার্ট আর 1 বছর পড়াশোনা করে পরীক্ষা দিয়ে পাস করে গেলাম। পাস করার পরে এফসিপিএস পাশ করে গেলেন? এফসিপিএস পাস করে গেলাম। পাস করার পরে আমার প্রথম পোস্টিং হলো গোপালগঞ্জ। আচ্ছা, আমি গোপালগঞ্জ দিয়ে দেখি গন্ডা একটা গ্রাম, হুম কোনো হুম কিছুই নেই, হুম, হাসপাতাল নেই, সেখানে আমার কাজ করার কোনো পরিবেশ নেই। আচ্ছা, আমি তখন চেষ্টা করলাম, ডিজি অফিসে অ্যাপ্লিকেশন করলাম যে আমাকে বদলি করা হোক। আমি ঢাকায় চাই না, কিন্তু ঢাকার আশেপাশে যাতায়াত ভালো, আমার কাজ করার সুবিধা আছে এমন। আচ্ছা, তো তখন দুটো জায়গা খালি ছিল, একটা নারায়ণগঞ্জ, একটা পাবনা। আচ্ছা, পাবনায় যিনি ছিলেন
উনি অস্ট্রেলিয়াতে কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে চলে গেছিলেন বলে পোস্টটা ফাঁকা ছিল। আচ্ছা। তো ডিজি অফিসের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর উনি আমাকে মহিলা জিজ্ঞেস করলেন যে আপনার ফ্যামিলি থাকবে ঢাকায়, আপনি নারায়ণগঞ্জ না গিয়ে পাবনা যেতে চান কেন? আমি বললাম যে আপনি নারায়ণগঞ্জ আমাকে দিলেন, তখনকার এরশাদের সময়, প্রেসিডেন্ট এরশাদের সময় যিনি প্রধানমন্ত্রী ছিলেন, উপপ্রধানমন্ত্রী, উনি যদি আপনাকে জিজ্ঞেস করেন যে আমার এই ডাক্তারটাকে ধারে কাছে কোথাও দিয়ে দাও, আপনি তখন আমাকে সরিয়ে ভোলা দিবেন, তাকে নারায়ণগঞ্জ দিবেন, তার চেয়ে পাবনাতে আমাকে দেন, আমি শান্তিতে 2 বছর চাকরি করি। উনি আমার কথা রাখলেন, আচ্ছা আমাকে পাবনায় দিলেন। আচ্ছা, এভাবেই আপনার পাবনায় পোস্টিং নিয়ে যাওয়া। স্যার, এই যে আপনার সাথে শহীদ ডাক্তার মিলনের খুব ভালো সম্পর্ক ছিল, আপনি কি তাকে নিয়ে কোনো স্মৃতিচারণ করতে চান? ও আমার ক্লাসমেট ছিল, আচ্ছা। আমার রুমমেট ছিল, আমাদের বাসায় যাতায়াত ছিল। মিলন মারা গেছে আমি তখন পাবনায়। উনি তো খুব সাহসিকতার পরিচয় দিচ্ছেন, মানে মানুষকে আমাদের কোন কোনো ধরনের সাহস থেকে মানুষ এত সাহস পায়, কোন ধরনের মেন্টালি কোন সেট আপ থেকে আপনি মনে করেন স্যার? অত্যন্ত শৃঙ্খলাবোধ, মানুষের প্রতি দরদ, এই দুইটা জিনিস ছিল মিলনের মাঝে খুবই মানে বড় গুণ। আচ্ছা। সে দেশের মানুষের প্রতি, দেশের প্রতি, বাংলাদেশের প্রতি অত্যন্ত নিবেদিত প্রাণ ছিল। সেটা বোধহয় আমাদের অনেকের চেয়ে আরো অনেক বেশি। অবশ্যই, অবশ্যই। স্যার, পাবনা যাওয়ার পরে তারপরে আপনি বাবার সাথে কেমন কিভাবে দেখা হলো? আপনি জানতেন বাবা পাবনায় তখন চলে গেছে, অলরেডি কাজ ওর করছে? বাড়ি পাবনায় সেটা হ্যাঁ। আমি জানি, আচ্ছা। আমার সঙ্গে আগে তো কথা। হুম। তো ও পাবনায় আছে এটা আমি জানতাম। আমি গিয়ে প্রথমে গেস্ট হাউসে উঠেছিলাম, ওঠার পরে তারপরে আমি ওখানে হসপিটালে জয়েন করতে গেলাম। জয়েন করতে যাওয়ার পরই মনোহরের সঙ্গে দেখা। ও তখন, আমি জয়েন করে যখন ফিরে আসি আবার, তখনও জাস্ট পাবনার বাইরে পোস্টিং, থানা হেলথ কমপ্লেক্সে, সেখান থেকে মোটর সাইকেল নিয়ে একবার বাসায় যাওয়ার আগে জেনারেল হসপিটালে ঢু মারতো। আচ্ছা। ও গেট দিয়ে ঢুকছে, আমি বেরোচ্ছি, ও মোটর সাইকেলটা রেখে দিয়ে আমার বুক জড়িয়ে ধরলো। স্যার, পাবনাতে তারপরে আপনি কত বছর ছিলেন? 3 বছর 7 মাস। আচ্ছা। আপনি কিছুদিন আমার বাবার বাসায়ও আপনি ছিলেন। সে সময় আমি যেমন গল্প শুনেছি আমার হাজব্যান্ডের কাছে, ডক্টর মেজবাউল আজিজের কাছে, যে আপনি হচ্ছে ওকে অনেক গল্পের বই কিনে দিতেন। বিভিন্ন বাংলা সাহিত্যের লেখকদের গল্পের বই, সত্যজিৎ রায়, জাফর ইকবাল স্যারের বই আপনি ওকে কিনে দিচ্ছেন। ওই সময় ও বলতো যে এগুলা পড়ে তখন ওর ভিতরেও এই যে বাঙালি সাহিত্য সম্পর্কে জানার যে একটা আগ্রহ তৈরি হয়েছে। তারপরে আপনারা একসাথে নাকি বাবা, আমার মা, আমার ডাক্তার তাহসিন বেগম, ওনাদের সবার সাথে বসে যে গল্প করতেন, মুভি দেখতেন, তারপর একসাথে আপনারা গাড়িতে ঘুরতেও যেতেন, এই গল্পগুলো আমি শুনেছি। তো আমার ডাক্তার মেজবা মানে তামিমের জীবনে কিন্তু আপনি অনেক খানিক ইন্সপিরেশনের একটা জায়গা হয়ে আছেন। ও সবসময় আমার কাছে গল্প করে। তো এই যে যে বাচ্চাদের যে বই পড়ার যে ব্যাপারটা, এইটাকে আপনি কিরকম বা কেমন দেখেন, যে বাচ্চাদের আসলে যে বই পড়া উচিত আমাদের সবারই? এটা আমি এখনো মনে করি যে মানুষকে মানুষের মতো হতে হলে সত্যিকারে আচ্ছা। বই পড়ার কোনো বিকল্প নেই। অবশ্যই। শিক্ষা মানুষকে যতটা অগ্রসর করতে পারে,
আর কোনো কিছুতেই মানুষ ততটা মানুষের মতো হওয়ার জন্য এগিয়ে যেতে পারে না। পাবনায় থাকতে আমরা ডাইভার্সিফাইড কাজ করতাম। আচ্ছা। পাবনা বিএমের আমি প্রেসিডেন্ট ছিলাম, এবং এরশাদ বিরোধী আন্দোলন যখন হয় 90-এ, তখন আমার মোটর সাইকেল ছিল। আমি সকালবেলা রাউন্ড দিয়ে হাসপাতালের কাজগুলো করে শেষ করে আমি একজন মেডিকেল অফিসারকে নিয়ে প্রতিদিন থানা হেলথ কমপ্লেক্সে যেতাম। এক এক দিন এক এক থানা হেলথ কমপ্লেক্সে আচ্ছা। অর্গানাইজ করার জন্য। তারপরে আমরা একসঙ্গে পাবনায় মিছিল করেছি, মিটিং করেছি এরশাদ বিরোধী আন্দোলন, বা 21শে ফেব্রুয়ারিতে আমরা শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য মিছিল করে গিয়েছি পাবনা বিএমের ব্যানার নিয়ে। শেষ করে হয়তো চা খেতাম একসঙ্গে সবাই বসে, এমন অনেক দিন গেছে। সে মুহূর্তগুলো অত্যন্ত আনন্দময়, এখনও আমার মনে পড়ে। আচ্ছা, তারপরে পাবনা থেকে যখন শেষ করে এরপরে আপনি কোথায় পোস্টিং হলো? এরপরে পাবনা থেকে আমি সৌদি আরব চলে যাই। আচ্ছা। সৌদি আরবে আমি 3 বছর ছিলাম। 3 বছর পরে আমি সৌদিতে উপার্জিত পয়সা দিয়ে নিজের পড়াশোনা করার জন্য আমি লন্ডনে যাই, ইউকেতে, এডিনবরা, স্কটল্যান্ডের এডিনবরাতে আমি ছিলাম। আচ্ছা। ওখানে আমি 9 মাস থেকে এমআরসিপি পরীক্ষা দিয়ে প্রথম বাড়ি পাশ করে চলে আসি। পাশ করার পরে আমি চিন্তা করি যে আমি দেশে থাকবো না, লন্ডনে থাকবো, ইউকেতে থাকবো। আচ্ছা। আমার চাকরির অফার ছিল, সেটা বাদ দিয়ে আমার কাছে মনে হলো যে আমার দেশে যাওয়া উচিত। আমি দেশে চলে এসেছি। দেশে চলে আসার পরে অত্যন্ত দুর্ভাগ্যজনক, পাবনার কনসালটেন্ট পোস্ট থেকে যাওয়ার পরে আমাকে দেশে ফেরার পরে প্রথম পোস্টিং দেওয়া হয় থানা হেলথ কমপ্লেক্সে। সেটা কোথায় ছিল? হালুয়াঘাট। আচ্ছা, তার মানে আপনি কিন্তু স্যার দুইবার বিদেশে চলে যাওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়ে তারপরে আপনি দেশে থেকেছেন। তো তারপরে আমি মন্ত্রণালয়ে এইটা নিয়ে কথা বলি যে আমার থানা হেলথ কমপ্লেক্সে কাজ করার মতো কাজ নাই, আমার যে স্পেশালিটি সার্ভিস দেওয়ার একটা ক্যাপাবিলিটি আছে, এটা ওয়েল ইউটিলাইজ করা হোক। অবশ্যই। তখন আমাকে অর্ডার দেওয়া হলো যে কাজ করব আমি ময়মনসিংহ মেডিকেল কলেজে, কিন্তু বেতনটা উঠাবো আমি হালুয়াঘাট থেকে। আচ্ছা। আমি এই হিসাবেই ময়মনসিংহ মেডিকেল কলেজে 14 মাস কাজ করি। কাজ করার পরে আমি পিএসসিতে পরীক্ষা দিই, কনসালটেন্ট, সিনিয়র কনসালটেন্ট হয়ে নারায়ণগঞ্জ আসি। সেখানে 9 মাস ছিলাম। 9 মাস পরে আবার আমাকে কারেন্ট চলতি দায়িত্বে পোস্টিং দেওয়া হয় দিনাজপুর মেডিকেল কলেজে সহযোগী অধ্যাপক হিসাবে। আমি দিনাজপুরে 2 বছর 4 মাস ছিলাম, সেখানে কাজ করেছি মেডিকেল কলেজে। কাজ করার পরে আমি চলে আসি মিটফোর্ডে। মিটফোর্ডে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে আমি কাজ করি 8 বছর। আচ্ছা, দীর্ঘ সময়। 2001 থেকে 2009 পর্যন্ত কাজ করি। কাজ করার পরে আমাকে পোস্টিং দেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজে অ্যাজ এ প্রফেসর অফ মেডিসিন। 2009-এ আমি ঢাকা মেডিকেল কলেজে জয়েন করি, এবং 2018-তে আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে রিটায়ার করি। 2009 থেকে 2018 স্যার আপনি ঢাকা মেডিকেল কলেজে ছিলেন। স্যার আমার খুব বড় সৌভাগ্য হয়েছিল, আমি একদিন আপনার একটা ইভিনিং রাউন্ডে আমি ছিলাম, আপনার ওয়ার্ড রাউন্ডে, এবং এছাড়াও পরবর্তীতেও আমি আপনি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হসপিটালে কিন্তু আপনার রাউন্ডে যাওয়ার আমার সুযোগ হয়েছে। তো আমি সবসময় একটা জিনিস দেখতাম যে আপনি যে কোনো ডিজিজ প্রসেসের
একদম কজ থেকে শুরু করে সেই বিহাইন্ড দ্য কজ আরও কি থাকতে পারে এবং সেটার যে একটা প্যাথোফিজিওলজি প্রসেস সেটা চিন্তা করে তার সাথে মেডিসিন রিলেট করতেন এবং মেডিসিনের করেন এবং মেডিসিনের সাথে যে মেডিসিনটার যে কন্ট্রাইন্ডিকেশন, তারপরে তার সাথে যে অন্য ড্রাগের কোনো ইন্টারাকশন আছে কিনা সেটাও আপনি সাথে সাথে বলতে থাকেন। এবং যদি কাউকে দিয়ে আমি দেখেছি আপনার স্টুডেন্টদেরকে আপনি বলেন সার্চ করো, এখনই সার্চ করে দেখো, তারপরে জিসটা হয়তো স্টুডেন্ট বলছে তখন আপনি ওই সময়ই বসে ডিসকাস করতেন। স্যার এই যে আপনার এই প্রসেসটা আপনি মানে এটা কি আপনার কারো কাছ থেকে শিখা নাকি আপনি নিজেই ডেভেলপ করেছেন? এটা ঢাকা মেডিকেল কলেজে কোনো কোনো আমাদের টিচার এটা করতেন। আচ্ছা। যেমন আমার মেন্টর ছিলেন প্রফেসর এজিএম চৌধুরী, উনি এটা করতেন। আর আমি দেখেছি এডিনবরা রয়্যাল ইনফার্মারিতে সবচেয়ে সিনিয়র প্রফেসর সবচেয়ে জুনিয়রদের ক্লাস নিচ্ছেন। আচ্ছা। হেড অফ দি ডিপার্টমেন্ট ক্লাস নিচ্ছেন থার্ড ইয়ারের স্টুডেন্টদের, আর রেজিস্ট্রাররা পড়াচ্ছে ফিফথ ইয়ারের স্টুডেন্ট। ওকে। তা আমি তখন আমার ওখানে যারা সহকর্মী ছিল তাদের জিজ্ঞেস করলাম যে এটা ব্রিটিশদের জিজ্ঞেস করলাম যে এটা কেন হচ্ছে, সিনিয়র প্রফেসর সিনিয়রদের ক্লাস নেবেন। বললেন যে না, আমাদের ডিপার্টমেন্টে হেড অফ দি ডিপার্টমেন্ট মনে করে যে থার্ড ইয়ারে ওদের জীবনটা কাঁচা, ওদের ওই সময়ে যে নলেজের ইমপ্রেশনটা দেওয়া যাবে এটা ওদের পার্মানেন্ট হবে। সেই জন্য প্রথম জিনিসটা উনি যখন শিখিয়ে দেন এটা ওদের পার্মানেন্ট হয়ে ধীরে ধীরে, যে ফিফথ ইয়ারের স্টুডেন্ট সে ম্যাচিউর, সে অনেক কিছু ভালো বুঝবে জুনিয়র কথা বললে, জুনিয়র টিচার কথা বলবে। কিন্তু সিনিয়র টিচার যে সবচেয়ে জুনিয়র স্টুডেন্ট, থার্ড ইয়ারের স্টুডেন্ট, সিনিয়র টিচার কথা বললে এটা তার উপর মনের উপর একটা বিশেষ প্রভাব বিস্তার এটা করে। কিন্তু খুব দারুণ একটা জিনিস। যার জন্য আমি এটা এডিনবরাতে দেখেছি, দেখে আমার কাছেও মনে হয়েছে এটা জাস্টিফাইড। এরপর থেকে ওয়ার্ডে প্লেসমেন্ট থাকলে ফিফথ ইয়ারকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরকে পড়াতে দিতাম, আর আমি থার্ড ইয়ার পড়াতাম। আচ্ছা, দারুণ। আমি এছাড়া আমার আমার কলিগ ছিলেন, ওর কাছ থেকেও আমি শুনেছি, ওর আম্মা ট্রিটমেন্ট করতেন আপনি। এখন আন্টি মারা গেছেন কয়েক বছর আগে। ওই সময়টা ও আমার সাথে ট্রেনিংয়ের সময় ছিল, ওই সময়টা আমি দেখতাম যে ও হচ্ছে আপনার কাছেই ওর আম্মা ট্রিটমেন্ট করাতো এবং ও আমাকে বলতো যে একমাত্র স্যারের কাছে গেলেই আমি সাহস পাই আমার আম্মাকে নিয়ে ট্রিটমেন্ট করাতে, কারণ স্যার আমাকে যেভাবে বুঝায় দেন একটা ডিজিজ প্রসেস। এখন দেখা যায় যে একটা বিশেষ একটা সময় পর্যন্ত আমার আম্মাকে আমি সাপোর্ট দিতে পারি, এরপরে আমার আম্মাকে নিয়ে আমার হয়তো আবার স্যারের অ্যাপয়েন্টমেন্ট নেই, আবার স্যারের কাছে যাই। ও আপনার নিয়মিত আপনার ব্যাপারে আমার সাথে গল্প করতো। এছাড়া তো আমি তো আপনার সম্পর্কে যেহেতু জানি, আপনাকে নিয়ে ওর সাথেও আমি অনেক কথা বলেছি। তো আমার খুব সৌভাগ্য ওই রাউন্ডটা, কারণ ঢাকা মেডিকেল কলেজের, আমি যদিও প্রাইভেট কলেজের ছাত্রী, ডেন্টাল কলেজের ছাত্রী, কিন্তু ঢাকা মেডিকেল কলেজে যখন আমি ট্রেনিংয়ে যাই আমার ওই সময়টা ছিল একদম মানে আমি বলে না যে মানুষের জীবনে কিছু স্বাদ থাকে, ওই ঢাকা মেডিকেলে ট্রেনিং করাটা ছিল স্বাদ। এতটাই আমার ভালো লাগতো। আমি এমনও হতো যে আমি 2 দিনও বাসায় যাইনি, এরকমও হইতো। স্যার ঢাকা মেডিকেলের আমি দেখেছি যে এই যে সিএ রেজিস্ট্রার আপনার স্টুডেন্টরা এমনও হয়েছে ওনারা কিন্তু এই যে 2 দিনেও হয়তো বাসায় যাচ্ছে না। স্যার আপনার মানে এই যে একটা ভালো লাগার জায়গা ঢাকা মেডিকেলটাকে, যে এই রুগীগুলাকে যে নিচে শুয়ে আসছে রুগীগুলা হয়তো এদের প্রতি যে একটা ভালো লাগা ভালোবাসা যে এদেরকে আমার সুস্থ করতে হবে, এই জায়গাটা আপনার কেমন লাগতো স্যার, কেমন ভাবে করতেন? ডাক্তার হিসাবে আমার নিজেকে আমি অত্যন্ত সৌভাগ্যবান মনে করি যে বাংলাদেশের সমাজের সবচেয়ে নিচু স্তরের একটা রিক্সাওয়ালা বা একজন সুইপারকে শুরু করে সবচেয়ে উঁচু স্তরের প্রেসিডেন্ট বা কোনো মন্ত্রী এমপি, এদের সববার চিকিৎসা করার সুযোগ আমার হয়েছে। সুতরাং
সমাজের প্রত্যেকটা স্তরকে বোঝার, শেখার এবং জানার সুযোগ আমার হয়েছে। জি স্যার। সুতরাং সেই ক্ষেত্রে এটা আমার কাছে মনে হয় যে সামাজিক ভারসাম্যতা মিলিয়ে চলার জন্য, এবং ঢাকা মেডিকেল কলেজে সেই সময়টা সেক্রেটারিও ভর্তি হতেন মন্ত্রণালয়ের, রিকশাওয়ালার ওয়াইফও ভর্তি হতেন। ওকে। আর সারা বাংলাদেশ থেকে, কক্সবাজার থেকেও পেশেন্ট আসতো, ঠাকুরগাঁ থেকে পেশেন্ট আসতো, সব ঢাকা মেডিকেল স্যার কলেজ। এখানে কি কখনো আপনার মনে হয়েছে যে দুই জায়গায় ট্রিটমেন্টে দেওয়ার সময় আপনার দুই রকম মনস্তাত্ত্বিক চিন্তা ভাবনা, এই যে সেটা আপনি রিকশাওয়ালার ওয়াইফকেও ট্রিটমেন্ট দিচ্ছেন, আপনি আবার মন্ত্রী এমপি ওনাদেরকেও ট্রিটমেন্ট দিচ্ছেন, এই সময়টা কি আপনার এরকম কিছু কখনো কি এরকম মনে হয়? আমাদের চিকিৎসা তো একই ধরনের চিকিৎসা, এইটাই একটা রোগের একই ধরনের চিকিৎসা। সুতরাং এখন যে রিকশাওয়ালার ওয়াইফের জন্য যদি আমরা চিন্তা করি যে তার টাইফয়েড জ্বর, তাকেও সেফটি একজন দিতে হবে। একজন এমপি যদি ভর্তি হন, তাকেও সেফটি একজন দিতে হবে, বিকজ দ্যাট ইজ কনসিডার্ড টু বি এ ড্রাগ অফ চয়েস অ্যাট প্রেজেন্ট ফর বাংলাদেশ। অবশ্যই এবার আমাদের ডাক্তারদের কাছে কিন্তু এটা কোনো আসলে ব্যাপারই না, ডিসক্রিমিনেশন, হ্যাঁ এটা কোনো ব্যাপার না, এটা তো ডাক্তাররা মনে প্রাণে মনে করে যে বিশ্বাস করে। ডিসক্রিমিনেট করা যাবে না, করা উচিত অবশ্যই। না, সেটা আনএথিক্যাল। অবশ্যই। এবং ঢাকা মেডিকেল কলেজে কাজ করার ফাঁকে আমি শিক্ষকতা করেছি, বিভিন্ন সেমিনারে জয়েন করেছি। আরেকটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আমি কাজ করতাম নির্বাচিত হয়ে কাউন্সিলর হিসাবে, বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন। জি স্যার। ওখানে আমি কন্ট্রোলার অফ এক্সামিনেশনস হিসাবে 4 বছর কাজ করেছি, এবং এদের প্রতিনিধি হিসাবে আমি পাকিস্তান সফর করেছি ওখানকার কলেজের অ্যাক্টিভিটি পর্যবেক্ষণ করার জন্য। আচ্ছা। এবং ওমানে তাদের কলেজের অ্যাক্টিভিটি দেখার জন্য, সম্যক জ্ঞান নেওয়ার জন্য, আমি তাদের ব্যবস্থাপনা অবজার্ভ করার জন্য আমি ওমানেও গিয়েছি। অবশ্যই। প্রফেসর স্যার আপনার এখন যেমন আপনি এখনো কি পড়াশোনা করেন, মানে পড়াশোনাটা এখন বা এখনো যদি কোনো কিছু পড়াশোনা করেন সেটা কিভাবে করেন? আপনার নির্দিষ্ট কোনো উপায় আছে নাকি কোনো একটা ডিজিজ সম্পর্কে যে এখনো পড়াশোনার ব্যাপার, বা যদি আরো কিছু জানতে চাই কিনা, যে নতুন কোনো ড্রাগ আসলো কিনা? স্টুডেন্টদের পড়ানোর আগে আমি একটু পড়ে দেখে, বই পড়ে জার্নাল দেখে নেই। আমার একটা কমপ্লিকেটেড পেশেন্ট ভর্তি আছে, তার সুরাহা হচ্ছে না, তার সুরাহা করার জন্য আমি ব্যবস্থা নেই। সেক্ষেত্রে আমাকে পড়তে হয়, জার্নাল ঘাঁটতে হয়, নেটে সার্চ করতে হয়, সেগুলো আমি রেগুলার করি। আচ্ছা। এবং আপডেটেড একটা বই আমি সব সময় আমার কাছে রাখি, যেটা রেডি রেফারেন্স হিসাবে কাজ করে। আচ্ছা। আর এর বাইরে যে কোনো মেডিকেল রিলেটেড প্রবলেম হলে আমার কলিগ যারা রিলেটেড, তাদের সঙ্গে আমি ডিসকাস করি যে এরকম একটা রুগী আসছে, আমি এই করেছি, তোমার কাছে কি মনে হয় যে ফার্দার আরও কিছু করা উচিত? বিকজ আমার কাছে মনে হয় এটা আমাকে হেল্প করে, এবং আমার যে বন্ধুরা আছে তারাও মাঝে মাঝে আমাকে জিজ্ঞেস করে যে এই পেশেন্টটা এরকম আসছে, এই পরীক্ষা করে এই পেয়েছে, এই চিকিৎসা দিয়েছি, 3 দিন হলো এখনও তো কোনো ইমপ্রুভমেন্ট দেখছি না। আচ্ছা, এখনো আপনারা তাহলে এই ডিসকাস করে যে ট্রিটমেন্টের একটা ব্যাপার বা রেফারেল সিস্টেম, এটার আসলে গুরুত্ব মেডিকেল সেক্টরে অনেক বেশি স্যার। অনেক বেশি। জি স্যার। স্যার রেয়ার যে ডিজিজগুলা আছে, যেগুলা ডায়াগনোসিসেই অনেক সময় লেগে যায় বা কিছু, এই জায়গাগুলা তখন আপনি তখন ইনস্ট্যান্ট কিভাবে চিন্তা করেন যে রেয়ার ডিজিজগুলাকে কিভাবে আপনি হ্যান্ডেল করবেন? এটা একটা চ্যালেঞ্জিং প্রবলেম। রেয়ার ডিজিজগুলা রেয়ারলি অকার্স, কমন ডিজিজ কমনলি হ্যাপেন্স। সেই জন্য আমি কমন ডিজিজগুলো এক্সক্লুড করে যখন দেখি যে কোনো কিছু খুঁজে পাচ্ছি না, তখনই আমি রেয়ারিটির দিকে তাকাই।
আচ্ছা। যেমন একটা উদাহরণ বলি, জি স্যার। একটা ইয়াং 26 বছর বয়সের মেয়ে অফ গুড হেলথ, হুম। 3 দিনের 102 101 জ্বর, নশিয়া ভমিটিং নিয়ে সে ভর্তি হয়েছে আমার এখানে। পরীক্ষা করে দেখা গেল তার জন্ডিস। ল্যাব রিপোর্টে বলল যে তার লিভার এনজাইমস 1000-এর উপরে। তারপরে তার বিলিরুবিন বেশি, অ্যালকালাইন ফসফেটেজ বেশি। এখন আমাকে চিন্তা করতে হবে যে এটা কোন ধরনের জন্ডিস। আচ্ছা। আমি আলট্রাসোনোগ্রাফি করে দেখে নিলাম কোনো বিলিয়ারি অবস্ট্রাকশন নেই, এটা অবস্ট্রাকটিভ জন্ডিস না। জি। তাহলে এটা হেমোলাইটিক জন্ডিস, তার হিমোগ্লোবিন লেভেল নর্মাল। তখন আমাকে কনক্লুশনে আসতে হলো যে আমি হেপাটাইটিস নিয়ে পড়াশোনা করছি, দেখছি। এরপরে আমি তার দেখে নিলাম ভাইরাল মার্কারগুলো, আচ্ছা। সেটা দেখে নিয়ে সাথে সাথে আমি ইউরিনও পাঠালাম যে ইউরিনে কোনো অ্যাবনর্মালিটি আছে কি না, এবং তার রক্তের কাউন্ট পাঠালাম। হুম। রিপোর্টগুলো এলে পরে আমি দেখলাম যে তার হেপাটাইটিস এ ভাইরাস আইজিএম পজিটিভ। তার মানে তার জন্ডিসের কারণ হেপাটাইটিস এ ভাইরাস। আচ্ছা। এবং সাথে সাথে ইউরিন টেস্ট করে দেখলাম যে ইউরিনে কোনো অ্যাবনর্মালিটি নেই। সুতরাং রেয়ার ডিজিজ লেপ্টোস্পাইরা, যেখানে ইউরিনে অ্যাবনর্মালিটি থাকে এবং তার নিউট্রোফিলিক লিগোসাইটোসিস হয়, টোটাল ডাব্লিউবিসি কাউন্ট 20,000 22,000, নিউট্রোফিলস 90% এরকম হয়। কিন্তু আমার পেশেন্টের তার নিউট্রোফিল নর্মাল, টোটাল ডাব্লিউবিসি কাউন্ট 4,000, প্লেটলেট 120। সুতরাং এটা ওইটার সঙ্গে ম্যাচ করে না। তার গায়ে র্যাশ নাই, মায়ালজিয়া নাই। রেয়ার ডিজিজ যেটা এক্সক্লুডেড লেপ্টোস্পাইরা, তার সঙ্গে স্যার। তার লেপ্টোস্পাইরা আইজিএম করতে দেওয়া হয়, দ্যাট ক্যাম নেগেটিভ। জি স্যার। সুতরাং এইভাবে একই সঙ্গে আমি রেয়ার ডিজিজ কমন ডিজিজে আসি, রেয়ার ডিজিজকে এক্সক্লুড করি। কি দারুণ স্যার, আমি এতক্ষণ শুনতেছিলাম আপনি কিভাবে করেন। আমার সত্যি কথা আমার গা কাটা দিয়ে উঠছে যে এই যে প্রসেসগুলা, এটাই আসলে আমাদের আমাদের শেখার ব্যাপার এই জায়গাগুলা। স্যার আপনার পড়াতে কেমন ভালো লাগে? আপনার তো হাজারো স্টুডেন্ট আছে, দেশে আছে বিদেশে আছে, তারা অনেক ভালো প্র্যাকটিস করছে অনেক জায়গায়। এখন এই পড়ানোর জায়গাটা আপনি কেমন এনজয় করেন স্যার? আমি তো যখন টিচার ছিলাম পারলে সারাদিনই পড়াতাম। আমার কাছে এখনও মনে হয় যে আমি যদি একটা রুগী দেখি, একটা রুগীর উপকার করছি। জি স্যার। কিন্তু আমি যদি একটা ক্লাস নেই, আমি 10টা স্টুডেন্টকে ভালো ডাক্তার কি হওয়ার জন্য দারুণ কথা। উজ্জীবিত করি। সেই জন্য আমি রুগী দেখতাম, রুগী এখনও দেখি, তখনও দেখতাম, রাউন্ডেও দেখতাম। কিন্তু আমি প্রায়োরিটি দিতাম আমার স্টুডেন্টদের, কারণ 10টা ভালো ডাক্তার হলে পরে আরও 100 জনকে ও সার্ভিস দিতে পারবে, ভালো সার্ভিস। অবশ্যই স্যার। আজকে আমি শিখলাম আপনার কাছ থেকে কিভাবে কমন ডিজিজ রেয়ার ডিজিজ আমি আলাদা করব। সত্যি কথা স্যার, কারণ আমাদেরও আমাদের প্রত্যেকটা মানুষের ডাক্তারদের আসলে যে কোনো জায়গায় কিন্তু আমরা কোনো না কোনো সময় বেঁধে যেতে পারি। সেখানে গিয়ে যে আমরা ফার্দার আর একটু জানার চেষ্টা, বা নতুন কোনো কিছু আসলো কিনা। স্যার নতুন নতুন যে ড্রাগ আসে, এইটা আপনি কিভাবে, মানে এটা কি নিয়মিত পড়াশোনা করেন, নাকি যখন কোথাও কোনো একটা ডিজিজ নিয়ে কাজ করছেন সেটা রিলেটেড করেন? না, এটা রেগুলার জার্নাল অনলাইনে দেখলে পরে আচ্ছা। সেখানে পাওয়া যায়। তারপরে মাঝে মাঝে বিভিন্ন ওষুধ কোম্পানিগুলো বলে যায়, তাদের কাছ থেকেও কিছু ইনফরমেশন পাওয়া যায়, যদিও সেগুলো বায়াস হওয়ার সম্ভাবনা প্রচুর। জি স্যার। তারপরে কিছু স্টাডি দেখলে সেগুলো থেকে বোঝা যায়। সুতরাং আপডেটেড থাকতে হলে আমাকে সবসময় অনলাইন জার্নালের উপরে ডিপেন্ড করতেই হবে, জি স্যার। না হলে অবশ্যই। আপডেটেড থাকা যাবে না। এবং আপডেটেড না থাকলে পরে
আসলে সুচিকিৎসা দেওয়া সম্ভব না। জি স্যার, এটা একদম ঠিক কথা। স্যার, আপনার যে স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা প্র্যাকটিস করছে ভালো, আপনি কি কোনো কারো কথা মনে করতে চান যে সেই স্টুডেন্টটাও হয়তো আপনার জীবন, আপনার এখন মনে আছে যে তার কোনো কথা, যে সে কেমন করেছে বা কি ধরনের ইন্সপিরেশন আপনার কাছ থেকে নিয়ে গেছে? আমি তখন মিডফোর্ডে, জি স্যার। তখনকার ফোর্থ ইয়ার মেডিসিন ওয়ার্ড করতে আসতো না, ফোর্থ ইয়ারের স্টুডেন্টরা ইয়াজে হল ওয়ার্ড আচ্ছা। ফাঁকা, ওকে। মেডিসিন ওয়ার্ড ফাঁকা। তা আমি একবার দুইবার দেখে হেড অফ দি ডিপার্টমেন্ট প্রফেসর এম এ কাশেম ওনাকে বললাম যে স্যার ওয়ার্ড ফাঁকা। তো উনি বললেন যে স্টুডেন্টরা যায় কোথায়, আপনি একটু খবর নেন তো। আমি অফিসে গিয়ে দেখলাম যে ওই সময় আমাদের ওয়ার্ডে প্লেসমেন্ট যারা আছে তারা কোথায় যায়, কি করে, কি হচ্ছে। পরে দেখলাম যে ভিন্ন একটা জায়গায় তারা আমাদের ক্লিনিক্যাল ক্লাসের সময়টা বাদ দিয়ে তারা ওখানে কমিউনিটি মেডিসিনের টিউটোরিয়াল করে। আচ্ছা। আমি হেড অফ দি ডিপার্টমেন্ট এবং আরও দুইজন জুনিয়র স্টুডেন্ট, এদেরকে নিয়ে আস্তে আস্তে জুনিয়র ডক্টর, তাদেরকে নিয়ে আস্তে আস্তে আমরা ওই হলে গেলাম, যে হলে কমিউনিটি মেডিসিনের ক্লাস হচ্ছে। সামনের দরজায় দুইজন দাঁড়ালাম, আমি পিছনের দরজায়, উনি একদম ডায়াসের সঙ্গে যে দরজা। হেড অফ দি ডিপার্টমেন্ট ঢুকে প্রথমেই কমিউনিটি মেডিসিনের টিচারকে বললেন যে আপনি যে ক্লাস নিচ্ছেন এটা কি আপনার শিডিউল ক্লাস? আমার সময়ের ক্লাসটা কেন আপনি নিচ্ছেন? স্টুডেন্টরা সব হইচই করে পিছনের দরজা দিয়ে ভেঙে ক্লাস ফাঁকা হয়ে গেল। তারপর দিন থেকে তারা রেগুলার মেডিসিন ওয়ার্ডে আসা শুরু করলো। এবং আমরা টিচার যারা ছিলাম আমরাও তখন তাদেরকে অত্যন্ত নিষ্ঠার সাথে ক্লাস নেওয়া শুরু করলাম। আগেও করতাম যারা আসতো, কিন্তু ইউজুয়াল ফোর্থ ইয়ারে তারা মেডিসিন ক্লাসে আগ্রহী কম হয়, কারণ তাদের কমিউনিটি মেডিসিন, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, এই সাবজেক্টগুলো, ফার্মাকোলজি, এগুলো তাদের পরীক্ষা দিতে হয়। আচ্ছা। সেই স্টুডেন্ট তারপরে এসে ক্লাস করে রেগুলার, পাশ করার পরে ইন্টার্নশিপ করে। এখন সে ইউকেতে আছে, অ্যাবারডিন হসপিটালে, স্কটল্যান্ডে, এবং সে ওখানকার সিনিয়র লেকচারার, অ্যাবারডিন রয়্যাল ইনফরমেটরি সিনিয়র লেকচারার। এবং সে ওখানকার, এইবার সে সিলেক্টেড হয় নাই, কিন্তু ওখানকার ভাইস ডিন আচ্ছা। মেডিকেল ফ্যাকাল্টির সে একটা অপশন ছিল। হি ওয়াজ কনসিডার্ড সেকেন্ড। আচ্ছা। এরপরের বার হয়তো সে ভাইস ডিন থেকে ডিন হয়ে যাবে। আমার এরকম অসংখ্য স্টুডেন্ট অস্ট্রেলিয়ায়, জি স্যার। আমেরিকায়, নিউজিল্যান্ডে, ইউকেতে তারা ছড়িয়ে আছে, কাজ করছে। স্যার, আমি বিশ্বাস করি যে তারাও এখন কোনো না কোনো সময় আপনার কথা মনে করে আপনার মতোই এরকম ইমোশনাল হয়ে যায়। তারা আপনাকে ওইভাবেই মন থেকে দোয়া করে। আপনি যেভাবে তাদেরকে গড়েও তুলছেন ওই সময়টাতে, তারা আপনাকে ওইভাবেই মনে করে, দোয়া করে স্যার। আচ্ছা স্যার, এরপরে আমি এমনি একটু জানতে চাই যে আপনার জীবনে মানে হবি কি ছিল, মানে কি করতে আপনার এই যে এইগুলো বাদে, আদার দেন ডাক্তারি, পড়াশোনা, টিচিং, সব কিছু বাদেও আর কি করতে ভালো লাগতো বা আপনি একটু করতেন তার সাথে সাথে? সিনেমা দেখা। আচ্ছা। আমরা হোস্টেল থেকে, আমাদের হোস্টেলে মাসে একবার বা দুইবার ফিস্ট হতো, ভালো খাবার দাবারের সঙ্গে। পরের দিন বেইলি রোডে নাটক দেখার একটা টিকিট, অথবা বলাকা সিনেমা হলে সিনেমা দেখার একটা টিকিট থাকতো। আচ্ছা। আমরা দল বেঁধে যেতাম। স্যার, কি ধরনের সিনেমা দেখতে ভালো লাগতো আপনার? আর্ট ফিল্মও দেখতাম, আচ্ছা। ধুমধারাক্কাও দেখতাম, কারণ টিকিট তো
পেয়েছি যেটা সেটা ব্যবহার করতে হবে। আচ্ছা স্যার, ঠিক আছে। মানে এই যে যে তারপর স্যার আপনি এই যে সিনেমা দেখার গল্পটা, এটা আমি আমার হাজবেন্ড যে ডক্টর মেজবা ওর কাছ থেকে শুনেছি যে আপনারা সিনেমা দেখতেন, ও সেগুলো পাশ থেকে দেখতো, দেখে ওর ভিতরেও এই যে সিনেমা দেখার একটা আগ্রহ জন্মাইছে ছোটবেলা থেকে। সো আপনি কিন্তু আমাদেরকে নানানভাবে ইন্সপায়ার করছেন স্যার। এরপর আমার যখন বিয়ে হয়ে এই ফ্যামিলিতে আসি, আমি যখন আপনার কথা শুনতে পারি, মানে ওটা আমার জন্য একটা বিশাল বড় ইয়ে ছিল। আমার ভাইয়ের একটা ডিজিজ আপনি ডায়াগনোসিস করে দিয়েছিলেন স্যার, এবং রেফার করে দিয়েছিলেন জায়গা মতো। আমার ভাই এখন ওই ট্রিটমেন্টে ভালো আছে। ওই সময়টা ছিল স্যার, আমার গ্রেটফুলনেসের কোনো শেষ নাই। আজকে আপনার সাথে সাথে এখানে আমিও হয়তো ইমোশনাল হয়ে যাচ্ছি, কিন্তু সত্যি কথা স্যার যে এটা একদম ভিতরের ফিলিংস। আমি খুবই ভাগ্যবান আপনার সাথে আজকে যে আমি গল্প করছি। এরপরে যেমন থাকেন স্যার, এরপর আপনি যখন ঢাকা মেডিকেল শেষ করলেন, আপনাকে আমি পেলাম এসে আনোয়ার খান মডার্নে। আমি আনোয়ার খান মডার্নে অনেক দিন পর্যন্ত কাজ করেছি আমাদের একজন প্রফেসরের সাথে। সো স্যার, এই আনোয়ার খান মডার্নের জার্নিটা একটু আপনি আমাদেরকে শেয়ার করেন। এখানে তো আপনি আবার স্টুডেন্ট পেলেন, আবার রুগী সেই দেখা, এখানে আপনার কেমন কেমন কাটছে এখনো? আমি বলবো যে আমার জীবন ভালো কাটছে। আলহামদুলিল্লাহ। আমার বয়স হয়ে গেছে অনেক, 67 থেকে 68-তে আমি গিয়েছি, কিন্তু আমার কাজকর্মে আমার নিজের কোনো মানে আংশিক ভাব আমি মনে করি না। আমি মনে করি আমি পুরো ডেভোটেড কাজ করতে পারি। যদি আমার অসুস্থতার কারণে ফিজিক্যাল লিমিটেশন এসে গেছে, আমি কম কাজ করি, কিন্তু যতটা কাজ করি কোয়ালিটি কাজ করি। অবশ্যই স্যার। আমরা যদি মানে এটাও হয় যে আমরা যেটা জানি যে আপনি যদি একটা রুগীও দেখেন, সেই একটা রুগীও আপনি খুবই ডেভোটেডলি দেখেন। হিস্ট্রিটা আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ। আপনি নিজে এক্সামিন করেন রুগীর প্রত্যেকটা সাইন সিমটম, তারপরে আপনি সেটা নিয়ে বসে চিন্তা করে। আমি দেখেছি একটা রুগী দেখতে আপনার মোটামুটি অনেক সময় লাগে, আমার নিজের এক্সপিরিয়েন্স যেটা। এছাড়াও আপনার আনোয়ার খান মডার্নে আমি আপনার রাউন্ডে গিয়েছি, আমি দেখেছি আপনি ইনস্ট্যান্ট আপনার সিএ রেজিস্টারকে দিয়ে ইন্টারনেটে জার্নালে সার্চ করালেন, তারপরে ওরা যে পড়ে শোনালো ওইটুক নিয়ে ডিসকাস করলেন, আবার আমাকেও সেটা বুঝাই দিলেন কারণ পেশেন্টটা আমার সাথে রিলেটেড ছিল। এভাবে কিন্তু স্যার যে ওই সময়টায় ওই ডিজিজটা সম্পর্কে কিন্তু আমি যদিও আমি ডেন্টালের ম্যাক্সিলোফেশিয়াল সার্জন, কিন্তু আমার কিন্তু ওই ডিজিজটা সম্পর্কে আমার আইডিয়া হয়ে গেছে। এরপরে কিন্তু আমি জীবনে আমার কখনো যদি ওইটা একটু কখনো কোনো পেশেন্ট দেখিও, আমি কিন্তু ওইখান থেকেও হইলেও আমার মাথায় যেটুকু ঢুকে গেছে স্যার ইনস্ট্যান্ট, ওইটুকু আমি অ্যাপ্লাই করতে পারবো বলে মনে করি। থ্যাংক ইউ স্যার। আপনার মানে আপনি বহুভাবে আমাদেরকে অনুপ্রাণিত করেন, শুধু সেটা শিক্ষা না, আপনার এই যে বই পড়া, আপনার মুভি দেখার ইচ্ছা, তারপরে আপনি যে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ডিজিজ ডায়াগনোসিস, এই যে আজকে যেমন আপনি আমাকে পড়ায় ফেললেন কিভাবে কমন ডিজিজ রেয়ার ডিজিজ আমি আলাদা করতে পারি, এটা স্যার আমার সারা জীবনে হেল্প করবে বলে আমি মনে করি। স্যার একদম আমরা এরপরে আপনার কাছ থেকে একটু জানতে চাই, যেমন যে আপনি ধরেন যখন সরকারি চাকরি থেকে রিটায়ার করলেন, তখন কি আপনার যে কখনো মনে হলো যে আমার এখন তো রিটায়ার করে ফেললাম, এখন কাজ নাই, বা ওই জায়গাটা কিভাবে হ্যান্ডেল করছেন ওই সময়টা? আমি কখনোই মনে করিনি যে আমি চাকরি থেকে রিটায়ার করেছি। আচ্ছা। কারণ আমি রুগী নিয়ে ডিল করতাম ওখানেও এখানেও, আচ্ছা। স্টুডেন্টদের ডিল করতাম ওখানেও এখানেও। জি স্যার। সুতরাং কাজের গুণগত কোনো পার্থক্য বা আমি ফিল করিনি। আচ্ছা। এখন স্যার ফ্রি টাইমে কি করেন? ফ্রি টাইমগুলোতে যখন বাসায় থাকেন বা কিছু ছুটির দিনে আপনি কি করতে পছন্দ করেন এখন? আমি টিভি দেখি, আচ্ছা। ফিচার দেখি, বই পড়ার চেষ্টা করি, আর বন্ধুদের সঙ্গে আড্ডা মারি, দেশি বিদেশি বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপ ভাইবারে। আচ্ছা, মানে খুবই সাধারণ জীবনযাপন একটা মানুষের জীবনে, এর থেকে মানে আমি বলতে পারি যে সফল মানুষের জীবনযাপন যেটা,
আর আপনারা আসলে বহুভাবে এত মানুষকে সাহায্য করছেন, সেটা শুধু শিক্ষা দিয়ে না, আপনার ডাক্তারি দিয়েও, তারপর ইন্সপায়ার করছেন। এটার মানে আমি বলতে চাই যে আপনাদের জীবন দিয়ে আমরা যে বাচ্চা কাচ্চারা, আপনাদের স্টুডেন্টরা, আমরা বহুভাবে অনেক কিছু শিখছি স্যার, আরও শিখবো। আপনি আরও অনেক দিন রুগী দেখেন, আমাদেরকে শিখান। আমি সেই দোয়া করি সবসময় আল্লাহর কাছে। আপনি স্যার ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নিশ্চয়ই। আর আমার জীবনের এই চলার পথে আমার ফ্যামিলির সাপোর্ট আমাকে সবচেয়ে বেশি এগিয়ে দারুণ। দিয়েছে। জি স্যার। আমার প্রতিটা কাজকর্মে আমার স্ত্রী আমাকে এগিয়ে দিয়েছে। আমি সৌদি আরব ছিলাম, ইংল্যান্ডে ছিলাম যখন, ইউকেতে, সেই সময়টা সে সংসারটা নিজে গুছিয়ে নিয়েছে। অবশ্যই। আমার বড় ভাই যিনি আমাদের দায়িত্ব নিয়েছিলেন বাবা মারা যাওয়ার পরে, উনি প্রত্যেকটা সময়ে এসে আমার বাসায় দেখে আমার ওয়াইফের সঙ্গে কথা বলে, আমার বাচ্চাদের সঙ্গে কথা বলে তারপরে উনি যেতেন, এরকম ছিলেন। বাসা কাছাকাছি ছিল। সুতরাং আমার ফ্যামিলি, আমার ওয়াইফ, আমার বন্ধুবান্ধব, এটাই আমার জগৎ। আমার স্টুডেন্ট, এটাই আমার জগৎ। জি স্যার। থ্যাংক ইউ স্যার, আপনি অনেকক্ষণ সময় দিলেন। আমরা আপনার কাছ থেকে যা শিখেছি আজকে, এটা আমি মনে করি আমাদের অনেকের, আবারও এই প্রোগ্রাম যারা দেখবে শুনবে সবাইকে অনেক অনুপ্রাণিত করবে। এবং আমি নিজে আজকে ভীষণ ভাগ্যবান স্যার, সত্যি কথা। ধন্যবাদ মৌসুমী, তোমাকে, তামিমকে, ভাবি, ডক্টর তাহসিনকে, আমার বন্ধুবর মনোয়ার পাবনাতেই রয়ে গেছে, ওর মাঝে মাঝে আসে, দেখা হয়, কথা হয়। ধন্যবাদ ওনাকেও। তোমরা সবাই একটা টিম মিলে আমার কথা মনে করে আমার যে একটা সাক্ষাৎকার নেওয়ার জন্য উৎসাহ দেখিয়েছো, আমি নিজেকে অত্যন্ত গৌরবান্বিত মনে করি। ধন্যবাদ সবাইকে আরেকবার। থ্যাংক ইউ স্যার। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো সবাই। জি স্যার, দোয়া করবেন স্যার, আপনার জন্য অনেক দোয়া স্যার। ওয়েলনেস ওয়েভস আমাদের নিয়মিত পডকাস্ট। আমরা আবারও নতুন অতিথির সাথে আপনাদের সামনে আসব। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে আপনারা জানাবেন। এছাড়া ইউটিউব চ্যানেলে ইনবক্সেও আপনারা জানাতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের নিয়মিত প্রশ্ন উত্তর পর্বে আপনাদের সকল জিজ্ঞাসার উত্তর দিতে। ধন্যবাদ, ভালো থাকবেন।